সময়ের খেলা বোধহয় একেই বলে যে আমেরিকা একটা সময়ে ইরানের হাতে নিউক্লিয়ার টেকনোলজি তুলে দিয়েছিল। সেই আমেরিকাই এখন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে সদা চিন্তিত। তবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং নিউক্লিয়ার ওয়ারহেড মিসাইল প্রোগ্রাম নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত থাকে ইসরায়েল। যে ইসরায়েল একটা সময়ে ইরানের সাথে একসাথে মিলে প্রজেক্ট ফ্লাওয়ার নামক একটি অ্যাডভান্স মিসাইল সিস্টেম ডেভেলপ করার জন্য জয়েন্ট মিলিটারি প্রোগ্রামে একসাথে কাজ করেছিল। কিন্তু সময়ের ফেরে পরিবর্তিত পরিস্থিতিতে একদা ঘনিষ্ঠ সহযোগী দুই দেশ আমেরিকা এবং ইসরায়েলের কাছে ইরান আজ সবচেয়ে বড় শত্রু। অবশ্য আমেরিকার থেকেও ইসরায়েল আর ইরানের শত্রুতা আরো বেশি সিরিয়াস, আর এই শত্রুতার এখনো পর্যন্ত সবচেয়ে তিক্ততম এবং ভয়ানক পর্যায়ে চলছে বিগত কয়েকদিন ধরে, যার সূত্রপাত হয় গত 12 জুন তারিখে। ওই দিন রাত 3টে থেকে ইরানের প্রায় 100টি স্থানে ফাইটার জেট, মিসাইল এবং ড্রোনের মাধ্যমে লার্জ স্কেল এয়ার অ্যাটাক চালায় ইসরায়েল, যার নাম তারা দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। এতে টার্গেট করা হয় রাজধানী তেহরানে অবস্থিত ইরানের সর্বোচ্চ সামরিক ব্যক্তিদের বসবাসের হাই সিকিউরিটি অ্যাপার্টমেন্ট, টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টের বসবাসের সিকিউর কমপ্লেক্স সহ বিভিন্ন নিউক্লিয়ার ফ্যাসিলিটি, মিসাইল ফ্যাক্টরি এবং মিলিটারি সাইট। হামলাতে ইরানের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের পদে থাকা বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু ঘটেছে। সেরকমই মৃত্যু ঘটেছে সামনের সারিতে থাকা ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীরও। অ্যাটাকের পেছনে ইসরায়েলের সেই পুরনো যুক্তি, ইরানের সিক্রেট নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করা। তবে আচমকা ইসরায়েলের এই আক্রমণ আর তাতে নিজেদের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিদের আর গণ্যমান্য পরমাণু বিজ্ঞানীদের এভাবে মৃত্যুতে ইরান নিঃসন্দেহে জোর ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও মাত্র কিছু ঘন্টার মধ্যেই নিজেদেরকে সামলে নিয়ে ইরান জোরদার প্রত্যাঘাত করে ইসরায়েলের ওপর। রাজধানী তেল আবিব সহ হাইফা এবং জেরুজালেমের বিভিন্ন অঞ্চলকে টার্গেট করে প্রচুর সংখ্যায় ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। এগুলির মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম সহ অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের নিরাপত্তা বলয় ভেদ করে কিছু জায়গায় ভয়ঙ্করভাবে আঘাত করে। তারপর থেকে দিন রাত সমানে দুই দেশের মধ্যে এরকমই বোমাবর্ষণ, মিসাইল আর ড্রোনের যুদ্ধ শুরু হয়েছে। দুই দেশই দুই দেশের ওপর যে স্কেলে আক্রমণ চালাচ্ছে, ততটা তীব্র আক্রমণ তারা এর আগে একে অপরের ওপর কখনো করেনি। দু দেশের ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ইরান বলছে এই যুদ্ধ তারা শুরু করেনি, প্রথমে অ্যাটাক করেছে ইসরায়েল। ইরান কেবলমাত্র তার জবাব দিচ্ছে। ইসরায়েল যদি হামলা করা বন্ধ করে তাহলে ইরানও অ্যাটাক করা বন্ধ করে দেবে, আর তা না হলে ইরানের মিসাইল এবং ড্রোন ইসরায়েলে আরো ধ্বংসলীলা চালাবে। অপরদিকে ইসরায়েল বলছে তারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে পুরোপুরি ধ্বংস করেই ছাড়বে। তাদের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব এবং উঁচু স্তরের পরমাণু বিজ্ঞানীদের তো তারা ইতিমধ্যেই হত্যা করেই ফেলেছে। এখন তাদের লক্ষ্য ইরানের রেজিম চেঞ্জ করা, অর্থাৎ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে ক্ষমতা থেকে সরানোর মাধ্যমে ইরানের থিওক্রেটিক শাসন ব্যবস্থারই পরিবর্তন করতে চায় ইসরায়েল। তবে এটা তাদের একার সাধ্য নয়, তাই আমেরিকাকে এ ব্যাপারে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে তারা। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকাকে সত্যি সরাসরি ইরান আর ইসরায়েলের মাঝের এই যুদ্ধে নেমে পড়বে? এমনিতে আমেরিকা পেছন থেকে তো সব সময়ই ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এবার এতে কি তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার মাধ্যমে ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী ইরানের রেজিম চেঞ্জের জন্য সরাসরি আসরে নামবে? সব মিলিয়ে ইরান সহ পুরো পশ্চিম এশিয়ার পরিস্থিতি কি হতে চলেছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। তেরো তারিখ সূর্যোদয়ের বেশ কয়েক ঘন্টা আগে রাতের অন্ধকারে ইসরায়েল যেভাবে হঠাৎ করে ইরানের ওপর হামলা চালায়, সেই হামলার জন্য ইরান একেবারে প্রস্তুত ছিল না।
কারণ ইসরায়েলের এই আচমকা আক্রমণ ইরান আর আমেরিকার মাঝে চলা পরমাণু শান্তি সমঝোতা বিষয়ক আলোচনার মাঝেই কোনো পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ করে ঘটে। গত 19 মার্চ তারিখে মার্কিন সংবাদ সংস্থা CNN প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উদ্দেশ্যে একটি চিঠি দিয়েছিলেন, যেখানে তিনি ইরানের সাথে এই নতুন নিউক্লিয়ার ডিল ফাইনালাইজ করার জন্য আলোচনাতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এ নিয়ে CNN-কে দেওয়া স্টেটমেন্টে বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চিঠিতে আয়াতুল্লাহ আলী খামেনেইকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সংক্রান্ত সমস্যার কূটনৈতিকভাবে সমাধান করতে আগ্রহী। তবে কূটনৈতিকভাবে যদি এই সমস্যার সমাধান করা সম্ভব না হয়, তবে আমেরিকার কাছে এর অন্য উপায় রয়েছে। সেই সাথে CNN-এর দাবি যে এই ডিল স্বাক্ষরের জন্য ট্রাম্প ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। যদিও ইরানের স্টেট মিডিয়ার খবর অনুযায়ী ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই নিউক্লিয়ার ডিল নিয়ে আলাপ আলোচনার জন্য আমেরিকার এই উৎসাহ নিয়ে কটাক্ষের সুরে একটি মন্তব্য করেছিলেন। তিনি আমেরিকাকে বুলি স্টেট হিসেবে উল্লেখ করে বলেছিলেন, নেগোসিয়েশনের জন্য কিছু বুলি স্টেট যে ধরনের জোরাজুরি করছে তার পেছনে আসল উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয়, বরং অপর পক্ষকে ডমিনেট করা আর নিজের ইচ্ছা তার উপরে চাপিয়ে দেওয়ার জন্যই এত জোরাজুরি। প্রসঙ্গত জানিয়ে রাখি, 2015 সালে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার কার্যকালে আমেরিকা সহ মোট 5টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের সাথে একটি নিউক্লিয়ার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল, যার নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, তখন তিনি বাকি দেশগুলির সাথে আলোচনা না করেই সম্পূর্ণ একার সিদ্ধান্তে এই চুক্তি ভঙ্গ করে এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসেন আর ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। সেই থেকে এই এগ্রিমেন্টে থাকা বাকি দেশগুলি অর্থাৎ ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন আর ইউরোপিয়ান ইউনিয়ন বারবার বলে আসছে যে ইরানের সাথে যত দ্রুত সম্ভব পুনরায় এই এগ্রিমেন্ট স্বাক্ষর করা প্রয়োজনীয়, কারণ তা না হলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কোন দিকে অগ্রসর হচ্ছে তার সঠিক তথ্য জানা যাবে না। তবে ইসরায়েল শুরু থেকেই এ ধরনের এগ্রিমেন্টের বিপক্ষে ছিল, আর আমেরিকাও এতদিন এই এগ্রিমেন্ট নিয়ে নানা টালবাহানা করেছিল। কিন্তু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখন চান ইরানের সাথে নতুন করে নিউক্লিয়ার ডিল নিয়ে নেগোসিয়েশন করতে, আর ইরানও এ নিয়ে আমেরিকার সাথে কথাবার্তা বলতে রাজি হয়ে যায়। আর 2025-এর 12 এপ্রিল তারিখে ওমানের মধ্যস্থতায় প্রথমবার ইরান এবং আমেরিকা আলোচনায় বসে। 23 মে পর্যন্ত ওমানের রাজধানী মাস্কট এবং রোমে অবস্থিত ওমানের দূতাবাসে দুপক্ষের মধ্যে 5 বার কথাবার্তা হয়, যদিও ইসরায়েল শুরু থেকেই এই আলোচনার বিপক্ষে ছিল। গত 15 জুন তারিখে 6th রাউন্ডের আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তার পূর্বে 12 তারিখ গভীর রাতেই ইসরায়েল ইরানের ওপর আচমকা আক্রমণ করে বসে। ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ব্যালিস্টিক মিসাইল লঞ্চিং এরিয়া এবং মিলিটারি সাইটগুলিতে অ্যাটাক করা হয়, যার মধ্যে সবচেয়ে চর্চিত নাম হচ্ছে নাতানজ ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি। বলা হয় এটাই ইরানের সবচেয়ে বড় ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট অর্থাৎ পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র, এবং এখানেই বিগত কয়েক বছরে ইরান সবচেয়ে বেশি পরিমাণ নিউক্লিয়ার ফুয়েল প্রোডাকশন করেছে। এই প্ল্যান্টের কিছুটা অংশ মাটির ওপরে এবং বাকি অংশ মাটির গভীরে কংক্রিট নির্মিত বেসমেন্টের ভেতরে অবস্থিত। ইসরায়েল অন্যান্য টার্গেটের পাশাপাশি এই নাতানজ ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টের ওপরেও অ্যাটাক করেছিল, যার ফলে ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি স্ট্রাইকের ফলে এখানে অবস্থিত সেন্ট্রিফিউজগুলি পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য প্ল্যান্টের ভেতরে রেডিওলজিক্যাল এবং কেমিক্যাল কন্টামিনেশন ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও নাতানজের বাইরের পরিবেশের রেডিয়েশন লেভেল নরমাল রয়েছে বলে ইউএন নিউক্লিয়ার ওয়াচডগ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির বক্তব্য। হামলার মাত্র কিছু সময় পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়।
তাতে এই হামলার পেছনে যুক্তি দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, বিগত কয়েক দশক ধরে ইরান ইসরায়েলকে ধ্বংস করার জন্য গোপনে নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম চালাচ্ছে। এই কয়েক বছরে তারা এত পরিমাণ এনরিচড ইউরেনিয়াম উৎপাদন করেছে যে তা দিয়ে 9টা পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এই ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির কাজে ব্যবহার করার জন্য ইরান উঠে পড়ে লেগেছে, আর এখনই যদি তাকে আটকানো না হয় খুবই অল্প সময়ের মধ্যেই, হয়তো 1 বছরের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. 9. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. This is a clear and present danger to Israel's very survival. অবশ্য নেতানিয়াহুর এই দাবি যে ইরান আর মাত্র কিছুদিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে, এই দাবি নতুন নয়। আজ থেকে 24 বছর আগে, সেই 2001 সালেই তিনি দাবি করেছিলেন ইরাক এবং ইরান দুজনেই পারমাণবিক শক্তিধর দেশ হবার দোরগোড়ায় পৌঁছে গেছে। The terrorist states of Iran and Iraq acquire nuclear weapons, and this, I think, has been a wake-up call from hell. It is telling us you have the power now to act. অবশ্য ওয়েস্টার্ন মিডিয়াতে এই দাবি তো আরো পুরনো। 1979 সালে ইসলামিক রেভলিউশন হওয়ার পর এবং ইরানে থিওক্রেসির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বড় বড় পশ্চিমী মিডিয়া সংস্থাগুলি এক নাগাড়ে দাবি করে আসছে যে আর মাত্র কয়েক মাসের মধ্যেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। সেই কথা তারা আজও বলে চলেছে। নেতানিয়াহু তার 13 তারিখের ভাষণে আরো বলেন যে 80 বছর আগে ইহুদিরা যেভাবে নাৎসি রেজিমের করা হলোকস্টের শিকার হয়েছিল, সেভাবে আজ কিন্তু ইরানিয়ান রেজিমের হাতে নিউক্লিয়ার হলোকস্টের শিকার তারা হবে না। তার জন্যই ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ওয়েপন্স প্রোগ্রামের ওপর আক্রমণ করেছে। সেই সাথে এই সমস্ত নিউক্লিয়ার প্রজেক্টে কর্মরত লিডিং নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর টপ মিলিটারি পার্সোনালদেরও টার্গেট করা হয়েছে। অপারেশন রাইজিং লায়ন নামক ইসরায়েলের এই লার্জ স্কেল অ্যাটাকে ইরানের বিভিন্ন নিউক্লিয়ার সাইটের পাশাপাশি রাজধানী তেহরান এবং এর আশেপাশে অবস্থিত মিলিটারি বেসগুলিতে হামলা হয়েছে। সংবাদ সংস্থা দ্য নিউ ইয়র্ক টাইমসকে 4 জন সিনিয়র ইরানিয়ান অফিসার জানিয়েছেন যে অন্ততপক্ষে 6টি সাইটকে টার্গেট করা হয়েছিল। সেগুলি হচ্ছে তাবরিজ, যেখানে একটি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এবং 2টি মিলিটারি বেসে হামলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইস্পাহান। তেহরান থেকে 450 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরে ইরানের মিলিটারি এবং নিউক্লিয়ার মেশিনারি রয়েছে, যেখানে হামলা হয়েছে। তৃতীয় হচ্ছে আরাগ। এখানে ইরানের হেভি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, যা নিউক্লিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়। চতুর্থ হচ্ছে কারমানশাহ। এখানে ইরানের বেশ কয়েকটি মিলিটারি বেস রয়েছে। পঞ্চম হচ্ছে নাতাঞ্জ, যার কথা আগেই বলেছি। আর ষষ্ঠ হচ্ছে ইরানের রাজধানী তেহরান। তেহরানে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উচ্চপদস্থ আধিকারিকদের হাই সিকিউরিটি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টে হামলা হয়, আর সেই প্রথম দিনের হামলাতেই 4 জন টপ জেনারেলের মৃত্যু ঘটে। পরবর্তী হামলাগুলিতে ইরানের আরও কয়েকজন উচ্চপদস্থ সেনা অধিকর্তার মৃত্যু ঘটেছে। এদের মধ্যে প্রথম নাম হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি ছিলেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পর তিনিই ছিলেন সেনাবাহিনীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। ইসরায়েলের করা প্রথম দিনের হামলাতেই তার মৃত্যু ঘটেছে। ইসরায়েলের হামলায় মৃত দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জেনারেল হোসেন সালামি। তিনি ছিলেন ইরানের সবচেয়ে ক্ষমতাশালী ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির সর্বোচ্চ কমান্ডার। তৃতীয় গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জেনারেল গোলাম আলী রশিদ, যিনি ছিলেন ইরানের আর্মড ফোর্সের ডেপুটি কমান্ডার। সেই সাথে তিনি ছিলেন খাতম আল আনবিয়া সংগঠনের প্রধান, যে সংগঠন ইরানের কমব্যাট অপারেশনগুলির প্ল্যানিং করে। এ বাদেও সুপ্রিম লিডারের সবচেয়ে বিশ্বস্ত এবং সিনিয়র অ্যাডভাইজারদের মধ্যে অন্যতম আলী সামখানি, ইরানের আর্মড ফোর্সের ডেপুটি ইন্টেলিজেন্স চিফ গোলাম রেজা মেহরাবি,
সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার মেহেদি রব্বানি, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে, এদেরও মৃত্যু ঘটেছে ইসরায়েলের করা বিভিন্ন হামলাতে। গত 17 জুন তারিখে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করে যে সেন্ট্রাল তেহরানের একটি কমান্ড ফ্যাসিলিটিতে স্ট্রাইক করে তারা সিনিয়র ইরানিয়ান মিলিটারি কমান্ডার আলী সাদমানিকেও হত্যা করেছে, যাকে ইরান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়ার টাইম চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করেছিল। সেই সাথে মৃত্যুর মাত্র 3 দিন আগে সাদমানিকে খাতম আল আনবিয়া সংগঠনের প্রধান হিসেবেও নিযুক্ত করা হয়েছিল, যখন 13 জুন তারিখে ইসরায়েলের করা প্রথম দিনের হামলাতে এর প্রধান পদে থাকা গোলাম আলী রাশিদের মৃত্যু ঘটেছিল। অর্থাৎ ইসরায়েল ইরানের প্রধান ডিসিশন মেকারদেরই হত্যা করেছে। সেই সাথে ইরানের অন্ততপক্ষে 9 জন লিডিং নিউক্লিয়ার সায়েন্টিস্টের মৃত্যু ঘটেছে ইসরায়েলি অ্যাটাকে, যার মধ্যে সেই প্রথম দিনের হামলাতেই একসাথে 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু ঘটেছিল। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি তারানজি এবং ফেরাদুন আব্বাসি। ইরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট তারানজি ছিলেন থিওরিটিক্যাল ফিজিসিস্ট, যাকে 2020 সালের মার্চে আমেরিকা তাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসি ইন্টারেস্টের জন্য বিপজ্জনক ব্যক্তি হিসেবে এনলিস্টেড করেছিল। আর আব্বাসি ছিলেন শহীদ বেহেশতি ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিজিক্সের প্রফেসর। সেই সাথে তিনি ছিলেন ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রাক্তন প্রধান এবং ইরানের পার্লামেন্টের প্রাক্তন সাংসদ। 2010 সালে ইসরায়েল যখন আরেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট মাজিদ সেহরিয়ারিকে হত্যা করেছিল, সে সময় ফেরাদুন আব্বাসির ওপরেও অ্যাটাক হয়েছিল। বরাত জোরে সে সময় তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু 12 এবং 13 তারিখের মধ্যবর্তী রাতে ইসরায়েলের করা আক্রমণকে তিনি এড়াতে পারলেন না। সেই সাথে ইরানের আরও বেশ কয়েকজন লিডিং নিউক্লিয়ার সায়েন্টিস্ট, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর, ফিজিক্স এবং মেকানিক্সের এক্সপার্টেরও মৃত্যু ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কিভাবে এতটা কোঅর্ডিনেটেড ভাবে অ্যাটাক চালালো যে এক রাতের মধ্যে ইরানের এত ক্ষতি হয়ে গেল? বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই আক্রমণের প্ল্যানিং ইসরায়েল বহুদিন ধরে করেছিল। ইসরায়েলি সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে যে এই অপারেশনে ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদ এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ একসাথে কাজ করেছে। মার্কিন সংবাদ সংস্থা সিএনএনকে এ সংক্রান্ত কিছু ভিডিও প্রুফ মোসাদের পক্ষ থেকে দেওয়া হয়, যার ভিত্তিতে সিএনএন প্রতিবেদন প্রকাশ করেছে যে মোসাদের ইরানীয় অপারেটিভসরা ইরানের ভেতরে রাজধানী তেহরানের একেবারে কাছে একটি সিক্রেট ড্রোন বেস তৈরি করেছিল, যেখান থেকে প্রথমে ইরানের মিসাইল লঞ্চারগুলিকে টার্গেট করা হয়। এরপর মোসাদের এজেন্টরা গোপনে ইরানের ভেতর মিনি এবং ট্যাকটিক্যাল ড্রোন ভর্তি ট্রাক আর মিসাইল লঞ্চার ভেহিকেল স্মাগল করে নিয়ে আসে। তারপর সেই ড্রোনের মাধ্যমে টার্গেট করে বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করা হয়, ঠিক যেভাবে কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার ভেতরে আক্রমণ চালিয়েছিল। এতে ইরানের ডিফেন্স সিস্টেম অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর মোসাদের ইরানীয় এজেন্টরা ইরানের ভেতরে ঠিক সেই সব জায়গাতে স্মাগল করে আনা প্রিসিশন মিসাইল সিস্টেম অ্যাক্টিভেট করে যেসব জায়গাতে ইরানের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম রয়েছে। তারপর সেই অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমগুলিকেও ধ্বংস করে দেওয়া হয়। এবার ইরানের বায়ুসীমা ইসরায়েলের কাছে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে। তখন প্রায় 200টির মতো ইসরায়েলি ফাইটার জেট তাদের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে প্রায় 1500 কিলোমিটার উড়ে এসে কার্যত প্রায় বিনা বাধায় ইরানের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে টার্গেটেড অ্যাটাক করে এবং টপ মিলিটারি অফিসিয়াল ও নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করে আবার ইসরায়েলের মাটিতে ফিরে যায়। এটা ইসরায়েলের দাবি যে এতে তাদের কোনো ফাইটার জেটেরই বিন্দুমাত্র ক্ষতি হয়নি, কিন্তু ইরানের দাবি যে তাদের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ইসরায়েলের 3টি ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে। একজন পাইলটের মৃত্যু ঘটেছে আর বাকি 2 জন পাইলট ইরানের হাতে বন্দী, যাদের মধ্যে একজন মহিলা পাইলট। ইরানের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে এই এয়ারক্রাফট ধ্বংসের ভিডিও প্রকাশ করা হয়েছে, তবে এ ব্যাপারে ইসরায়েল এখনো নীরব। অবশ্য এক রাতেই ইসরায়েল ইরানের যে পরিমাণ ক্ষতি করেছিল তাতে অনুমান করা হচ্ছিল যে ইরান এত তাড়াতাড়ি সেই ধাক্কা সামলে উঠতে পারবে না। এমনকি হয়তো ইসরায়েলও এটাই আশা করেছিল, কারণ গত বছর অক্টোবর মাসে ইরান আর ইসরায়েলের মধ্যে যখন এরকমই সিচুয়েশন তৈরি হয়েছিল, তখনও ইরান রেসপন্ড করতে অনেক সময় নিয়েছিল। কিন্তু অভাবনীয়ভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এত বড় ধাক্কা সামলে উঠে
ইরান ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করতে আরম্ভ করে। ইরান এই অপারেশনের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস 3। প্রথমে প্রায় 100টি ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে ইরান, যার মধ্যে বেশিরভাগকেই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করে নেয়। কিন্তু এটা ছিল কেবলমাত্র সূচনা। এরপর ইরান তাদের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন এই সব মিলিয়ে এমনভাবে ইসরায়েলের উপর আক্রমণ করা শুরু করে যে সবগুলিকে আটকানো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে অসাধ্য হয়ে পড়ে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে পরিষ্কার যে ইরানের অ্যাটাকের সামনে বহুবার ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং এই প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেমই ফেল করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফার বিভিন্ন মিলিটারি আর স্ট্র্যাটেজিক টার্গেটে ইরানের ছোড়া মিসাইল ডাইরেক্ট হিট করে। এইসব মিসাইল এবং ড্রোনগুলিকে ইন্টারসেপ্ট করে ডিস্ট্রয় করার কাজ ইসরায়েলের পাশাপাশি জর্ডনের এয়ারফোর্স এবং পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত একটি মার্কিন নেভি ডেস্ট্রয়ারও করেছিল। সেই সাথে বিভিন্ন আরব দেশগুলি তাদের রাডার সিস্টেমের মাধ্যমে প্রাপ্ত ইরানের ছোড়া মিসাইল এবং ড্রোনগুলির গতিপথের তথ্যও ইসরায়েলকে সরবরাহ করেছিল। তাছাড়া 2023-এর 7ই অক্টোবরে হামাসের আক্রমণের পর আমেরিকা ইসরায়েলকে তাদের সফিস্টিকেটেড এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড মিসাইল সিস্টেম দিয়েছিল। সেটিও ইসরায়েলের কাছে রয়েছে। অর্থাৎ ইসরায়েল নানা দিক থেকে বহু দেশের সাহায্য পাচ্ছে, কিন্তু ইরান বলা যেতে পারে প্রায় একা সম্পূর্ণ নিজের শক্তিতেই ইসরায়েলকে প্রত্যুত্তর দিচ্ছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের সহযোগী দুই দেশ রাশিয়া এবং চীন সরাসরি ইরানকে সাহায্য না করলেও স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত রিয়েল টাইম ডেটা ইরানের হাতে নিশ্চয়ই তুলে দিচ্ছে। তা না হলে ইরান ইসরায়েলের এতটা ক্ষতি করতে পারত না। সেই থেকে দুপক্ষের মধ্যে অর্থাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে মিসাইল এবং ড্রোন যুদ্ধ চলছে। এতে এখনো পর্যন্ত দুপক্ষেরই যথেষ্ট ক্ষতি হয়েছে, তবে বেশি ক্ষতি হয়েছে ইরানের। তেহরানে অবস্থিত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সাউথ পার্স গ্যাস ফিল্ড, অয়েল রিফাইনারি থেকে শুরু করে ইরানের ডিফেন্স মিনিস্ট্রি, জাস্টিস মিনিস্ট্রির বিল্ডিংগুলি পর্যন্ত ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ইরানের ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন ব্রডকাস্টিং সংস্থা IRIBর লাইভ ব্রডকাস্টিং চলার সময়ই ইসরায়েল সেখানে বোমাবর্ষণ করা আরম্ভ করে। কিছু সময়ের জন্য লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়, পরে অবশ্য সম্প্রচার আবার শুরু হয়। ইসরায়েলের হামলাতে ইরানের মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানের একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্য হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টস ইন ইরানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ইরানে এ পর্যন্ত অন্ততপক্ষে 639 জন মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা 240-এর বেশি। অপরদিকে দেখুন, ইরানের সাপেক্ষে ইসরায়েলের ক্ষতি কম হলেও সাম্প্রতিক সময়ে এত ক্ষতি ইসরায়েলের এর আগে কখনো হয়নি। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলির আঘাতে ইসরায়েলের এক একটি এলাকার বিল্ডিংগুলি যেভাবে ধ্বংস হয়েছে তা দেখে গাজার চিত্র ভেবে ভুল হতে পারে। অবশ্য নিহতের সংখ্যা ইসরায়েলে অনেকটাই কম। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইসরায়েলে 24 জনের মৃত্যু ঘটেছে। ইসরায়েল তার নাগরিকদের সুরক্ষার জন্য জায়গায় জায়গায় মাটির তলায় কংক্রিটের তৈরি বম্ব শেল্টার নির্মাণ করে রেখেছে, যাতে এ ধরনের হামলা হলেই নাগরিকরা তার ভেতরে সুরক্ষিত থাকতে পারেন। সাইরেনের শব্দ হলেই নাগরিকদেরকে বাড়ি ছেড়ে সেই সমস্ত পাবলিক শেল্টারগুলিতে আশ্রয় নেওয়ার সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে, যার ফলে ইসরায়েলে নিহতের সংখ্যা অনেকটাই কম। অবশ্য দ্য টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েল তার ইহুদি জনসংখ্যার জন্য যতটা দায়িত্ব পালন করে তার ছিটেফোঁটাও তার আরব জনসংখ্যার প্রতি পালন করে না। এই সমস্ত পাবলিক বম্ব শেল্টারগুলির বেশিরভাগই ইহুদি সংখ্যাবহুল এলাকাগুলিতে অবস্থিত। আরব এলাকাগুলিতে এই সমস্ত শেল্টারের বন্দোবস্ত প্রায় নেই বললেই চলে। অপরদিকে নিহতের সংখ্যা নিয়ে কিছু বিশেষজ্ঞ বলছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নিহতের আসল সংখ্যাটা চেপে রেখেছে। ঠিক যেরকম তাদের কোথায় কোথায় কত ক্ষতি হয়েছে সেই তথ্য তারা লুকিয়ে রেখেছে। সরকারের পক্ষ থেকে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে যেন ক্ষয়ক্ষতির ফটো বা ভিডিও তুলে নাগরিকরা সোশ্যাল মিডিয়াতে আপলোড না করেন। সেই সাথে জাফা এবং হাইফার কিছু কিছু এলাকাতে আন্তর্জাতিক মিডিয়ার প্রবেশে ইনডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতির আসল চিত্রটা ততটা পরিষ্কার নয়।
তবে বিভিন্ন রিপোর্ট এবং ইরানি ফোর্সের করা দাবি অনুযায়ী জানা যাচ্ছে যে ইসরায়েলের হাইফাতে অবস্থিত অয়েল রিফাইনারি, তেল আবিবে অবস্থিত মোসাদের হেডকোয়ার্টার, ইসরায়েল ডিফেন্স ফোর্সের কিছু বিল্ডিং এবং ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স সেন্টারের বেশ খানিকটা ক্ষতি হয়েছে, যদিও ইসরায়েল এগুলির মধ্যে বেশ কয়েকটি রিপোর্টকে অস্বীকার করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকখানি এক্সহস্টেড হয়ে পড়েছে, যার ফলে ইরানের মিসাইলগুলির স্ট্রাইক রেট অনেকখানি বেড়ে প্রায় 30% পৌঁছে গেছে। অর্থাৎ ইরানের মিসাইলগুলি আগের থেকে অনেক বেশি পরিমাণ ইসরায়েলের মাটিতে আঘাত করতে পারছে। অপরদিকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই ন্যূনতম মাত্রায় কাজ করছে, যার ফলে ইসরায়েলের অ্যাটাকগুলিও বিনা বাধায় ইরানের মাটিতে আঘাত করছে। এরকমই পরিস্থিতিতে আমেরিকার এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা জোরালো হচ্ছে। ইসরায়েল শুরু থেকেই আমেরিকাকে প্রত্যক্ষভাবে যুদ্ধে সামিল করতে চাইছিল, কিন্তু আমেরিকা ইসরায়েলকে অস্ত্রশস্ত্র, সামরিক লজিস্টিক্স আর ট্যাকটিক্যাল সহায়তা এই সব কিছু দিয়ে সাহায্য করলেও এখনো পর্যন্ত এতে নিজেদের সেনাবাহিনী বা এয়ারফোর্স নামায়নি। কিন্তু এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে হয়তো আমেরিকা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের কথা চিন্তাভাবনা করছে। ইসরায়েল যেদিন থেকে আক্রমণ করা শুরু করেছে সেই দিন থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। কখনো তিনি হুমকির সুরে ইরানকে আলোচনার টেবিলে আসার কথা বলছেন, আবার কখনো বলছেন আলাপ আলোচনার আর সময় নেই। তার বক্তব্যগুলিতে দুটো কমন ব্যাপার লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ইসরায়েলকে যার পর নাই তোল্লাই দেওয়া, আর অপরটি হচ্ছে ইরানকে ধমকি দেওয়া। আন্তর্জাতিক মহলে আগে থেকেই আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধে কি পদক্ষেপ নিতে পারে সে নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সেই জল্পনা কল্পনা আরও বাড়ে যখন ট্রাম্প কানাডাতে আয়োজিত G7 বৈঠক মাঝপথে ছেড়ে ওয়াশিংটনে ফিরে যান। তার পূর্বেই তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, তেহরানের লোকেদের তেহরান ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত। প্রথমে এই বক্তব্য আর তারপর বৈঠক ছেড়ে হঠাৎ করে আমেরিকাতে ফিরে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছিল। এ নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেন যে ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মাঝে সিজফায়ার করানোর জন্য গেছেন। অবশ্য ট্রাম্প তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ম্যাক্রোর এই মন্তব্যকে খারিজ করে দেন। ম্যাক্রোর প্রতি যথেষ্ট অপমানজনক ভাষার ব্যবহার করে ট্রাম্প লেখেন যে তিনি সিজফায়ার করানোর জন্য ওয়াশিংটনে ফেরেননি, বরং আরও বড় কিছুর জন্যই তিনি ফিরে এসেছেন। এর কয়েক ঘন্টা পর তিনি পুনরায় পোস্ট করে ইরানের উদ্দেশ্যে হুমকির সুরে বলেন, আমরা জানি সঠিক কোথায় সো কল্ড সুপ্রিম লিডার লুকিয়ে রয়েছেন। তিনি আমাদের কাছে ইজি টার্গেট, কিন্তু আমরা তাকে মারব না, অন্ততপক্ষে এখন তো নয়। কিন্তু আমরা এটাও চাই না যে সাধারণ নাগরিকদের আর আমেরিকার সৈন্যদেরকে টার্গেট করে মিসাইল অ্যাটাক হোক। আমাদের ধৈর্য ক্রমশ কমে যাচ্ছে। এরপরে ট্রাম্প পুনরায় আরেকটি পোস্ট করে ক্যাপিটাল লেটারে লেখেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান। ওয়াশিংটনে ফিরে তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমকে রেডি রাখার নির্দেশ দেন। সিচুয়েশন রুম হচ্ছে হোয়াইট হাউসের একটি বিশেষ কক্ষ, যেখান থেকে কোনো বড়সড় ব্যাপার ঘটলে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। 17 জুন তারিখে সিচুয়েশন রুমে রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে উপরাষ্ট্রপতি জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও সহ উচ্চ পর্যায়ের আধিকারিকদের 90 মিনিট লম্বা মিটিং হয়। এই মিটিংয়ের পর মার্কিন সংবাদপত্রগুলিতে কিছু রিপোর্ট প্রকাশিত হয়। সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প আগে যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগী ছিলেন, এখন তিনি বোমা বর্ষণের পক্ষে কথাবার্তা বলছেন। এক্সিওসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, ফাইটার জেট এবং এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার মিডল ইস্টে পাঠানো হচ্ছে। এই ট্যাঙ্কারগুলি মিডল ইস্টে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলির প্রয়োজনেও ব্যবহৃত হতে পারে, আবার বেশি দূরত্বের পথ অতিক্রম করার জন্য ইসরায়েলি ফাইটার জেটগুলিকে রিফুয়েল করার কাজেও লাগানো হতে পারে। অর্থাৎ ইসরায়েলকে আমেরিকা সরাসরি সাহায্য দিতে পারে, এরকমটাই বলা হচ্ছে। 18 তারিখ খবর আসে যে আরব সাগরে মোতায়েন ইউএসএস কার্ল ভিনসন এবং সাউথ চায়না সিতে মোতায়েন ইউএসএস নিমিৎজ আমেরিকার এই দুটি এয়ারক্রাফট ক্যারিয়ারকেই পার্সিয়ান গালফের দিকে রওনা করা হয়েছে। অপরদিকে ইরানও আমেরিকার এই হুমকির পাল্টা জবাব দিয়েছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে এই যুদ্ধে আমেরিকার হস্তক্ষেপকে ইরান কিছুতেই বরদাস্ত করবে না।
তারপরেও আমেরিকা যদি এতে নাক গলায় তবে তার ফল তাকেই ভুগতে হবে। ইরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল যে আমেরিকা সহ ইউরোপের কোনো দেশ যদি ইসরায়েলকে সাহায্য করে বা ইরানকে টার্গেট করে তাহলে ইরান পশ্চিম এশিয়াতে অবস্থিত তাদের মিলিটারি বেসগুলিতে অ্যাটাক করবে। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে একটা বড় অস্ত্র রয়েছে, আর তা হলো স্ট্রেট অফ হরমুজ। এই পথ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ পথ। এই পথে প্রতিদিন 17 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল সরবরাহ হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্ট অনুযায়ী পুরো বিশ্বের মোট ক্রুড অয়েল সরবরাহের 40% এই স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে সরবরাহ হয়, আর সরবরাহ হওয়া এই তেলের 85% যায় এশিয়ার বাজারে, অর্থাৎ ভারত, চীন, জাপান, সাউথ কোরিয়ার মতো দেশে। ইরান চাইলেই এই পথকে বন্ধ করে দিতে পারে, আর সেরকমটা হলে ইন্টারন্যাশনাল মার্কেটে জোর ধাক্কা লাগবে। এদিকে আমেরিকা নিজে কি চাইছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও ইসরায়েল যে আমেরিকাকে যথাসম্ভব এই যুদ্ধে টেনে নামাতে চাইছে তা পরিষ্কার। কারণ বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের একার সাধ্য নেই ইরানকে পরাজিত করার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বক্তব্যে বেশ কয়েকবার ইরানীয় জনগণকে সেখানকার ইসলামিক রেজিমের বিরুদ্ধে বিদ্রোহ করার পরামর্শ দিয়েছেন। হয়তো নেতানিয়াহুর আশা ছিল যে তাদের অ্যাটাকের মাধ্যমে ইরানের সরকার এবং সেখানকার ইসলামিক রেজিম দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে ইরানের সাধারণ জনগণ যারা কট্টর ইসলামিক শাসনের পরিপন্থী তারা বিদ্রোহ ঘোষণা করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের এ ধরনের বিপদের পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা ইসলামিক রেজিমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এমনকি মহিলারা পর্যন্ত সরাসরি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইর উদ্দেশ্যে দেশের নিউক্লিয়ার ডক্ট্রিন পরিবর্তন করার দাবি জানিয়েছে। এরকমটা ইরানে আর কখনো হয়নি যে দেশের সাধারণ নাগরিকরা সরাসরি সুপ্রিম লিডারকে অ্যাড্রেস করে পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জানাচ্ছে। অর্থাৎ ইরানের বেশিরভাগ নাগরিক সেখানকার বর্তমান রেজিমের সমর্থনে রয়েছে, ফলে ইরানের ভেতরে বিদ্রোহ বা রেজিম চেঞ্জের সেরকম কোনো সম্ভাবনা একেবারেই নেই। এদিকে ইসরায়েল জোর গলায় বেশ কয়েকবার দাবি করেছে যে এবার তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে সম্পূর্ণ চুরমার করে দেওয়া পর্যন্ত থামবে না। কিন্তু ইসরায়েল নিজেও জানে যে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ ছাড়া এরকমটা করা তাদের অসাধ্য। ইরানের বেশিরভাগ নিউক্লিয়ার ফেসিলিটি এবং ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্টারগুলি মাটির অনেক গভীরে অবস্থিত। সেরকমই একটি নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট হচ্ছে ফোর্দো এনরিচমেন্ট সাইট, যা রাজধানী তেহরান থেকে 96 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইরানের এই সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটির কথা আমেরিকা 2009 সালে বিশ্বের সামনে প্রকাশ করেছিল। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই নিউক্লিয়ার সাইট নির্মাণের কাজ শুরু হয়েছিল 2000 সালের দিকে, যা ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 200 ফিট গভীরে আন্ডারগ্রাউন্ড রিইনফোর্সড কংক্রিট স্ট্রাকচারের ভেতরে অবস্থিত। মাটির এত নিচে অবস্থানের কারণে মিসাইল তো দূরের কথা, সাধারণ বাংকার বাস্টার বোমাও এই নিউক্লিয়ার ফ্যাসিলিটির সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। ইসরায়েল এই পারমাণবিক কেন্দ্রটিকে টার্গেট করার চেষ্টা করেছিল, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের হামলাতে এর বিন্দু মাত্র ক্ষতি হয়নি। এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করার ক্ষমতা কেবলমাত্র আমেরিকার কাছে রয়েছে। আমেরিকার 30,000 পাউন্ডের GPU-57 নামক বাংকার বাস্টার বোমাই একমাত্র ফোর্দো নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটকে ধ্বংস করতে পারে। আর এই বোমা বহন করতে এবং ডিপ্লয় করতে সক্ষম কেবলমাত্র মার্কিন এয়ারফোর্সের আন্ডারে থাকা B-2 স্পিরিট এয়ারক্রাফট। আর এই বোমা এবং এই হাই পারফরম্যান্স এয়ারক্রাফট আমেরিকা এখনো পর্যন্ত ইসরায়েল সহ কোনো দেশেই সরবরাহ করেনি। ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার জন্য আমেরিকার সরাসরি যুদ্ধে নামা ছাড়া আর কোনো উপায় নেই। এখন স্টপ ওয়ার স্লোগান দিয়ে ভোটে জিতে আসা ডোনাল্ড ট্রাম্প কি সত্যি আমেরিকাকে যুদ্ধে জড়াতে চাইবেন? আর যুদ্ধে জড়ালে ট্রাম্পের আরেকটি স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন, তার কি হবে? আমেরিকার নাগরিকরা যারা ট্রাম্পকে এই কারণেই ভোট দিয়েছিল যে তাদের ট্যাক্সের টাকা অন্য কোনো দেশের ঝামেলা এবং অকারণ যুদ্ধে যেন খরচ না হয়, যেরকমটা আগে বহুবার ঘটেছে, কখনো ইরাকে, কখনো আফগানিস্তানে, কখনো ভিয়েতনামে, সেরকমটা যেন আর না হয়। এখন ট্রাম্প কি নিজের সেই সমস্ত প্রতিশ্রুতি এবং যুদ্ধে না জড়ানোর নীতিকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে
ইসরায়েলকে সাহায্য করার জন্য ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাইবেন, তাহলে তাঁর পলিটিক্যাল ফিউচারের কি হবে? এমনিতেও অবশ্য আমেরিকাতে ট্রাম্পের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিকদের বিক্ষোভ এবং বিদ্রোহ শুরু হয়েছে। তবে ট্রাম্প সহ আমেরিকার রাজনীতিবিদরা চান বা না চান, বেশিরভাগ ক্ষেত্রেই ইসরায়েলকে সমর্থন তাদের করতেই হয়। এর কারণ হচ্ছে আমেরিকাতে শক্তিশালী ইসরায়েল লবি। এই লবি আমেরিকার রাজনৈতিক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এতটাই ক্ষমতাবান এবং শক্তিশালী যে যে সমস্ত রাজনৈতিক নেতারা তাদের কথা শুনতে না চান, তাদেরকে ভোটে হারিয়ে দেওয়াটাও এই লবির বাঁ হাতের খেলা, যার ফলে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং সাংসদরা এই লবির দাবি শুনতে অনেকাংশেই বাধ্য। আর তার জন্যই যে কোনো ক্ষেত্রে আমেরিকা সব সময় ইসরায়েলের পাশে থাকে, কোটি কোটি ডলারের অর্থ সাহায্য দেয়, অস্ত্র এবং অন্যান্য সামরিক লজিস্টিক সরবরাহ করে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে এবং ইউনাইটেড নেশনসে প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা প্রদান করে। বর্তমানে এই লবির চাপ ট্রাম্পের উপরে যথেষ্টই রয়েছে, তাই তিনি ইসরায়েলের সহায়তা করতে বাধ্য। তবে সেই সহায়তা যুদ্ধে সরাসরি নামার অবস্থা পর্যন্ত পৌঁছবে কিনা সেটাও দেখার। এমনিতেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির জুজু দেখিয়ে সবাইকে আর ভোলানো বোধহয় খুব একটা সহজ হবে না, যেরকমটা ইরাকের ক্ষেত্রে আমেরিকা করেছিল। সাদ্দাম হোসেনের শাসনকালে ইরাকের হাতে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা WMD রয়েছে, এই অজুহাতে আমেরিকা এবং তার সহযোগী ন্যাটো দেশগুলি ইরাকের ওপর আক্রমণ করেছিল। কিন্তু এর ফল কি হয়েছিল? সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়, কিন্তু ইরাক একটা দেশ হিসেবে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভয়ানক জঙ্গি সংগঠন ISIS এর মুক্তাঞ্চলে পরিণত হয়। তার সমৃদ্ধি পশ্চিমী দেশগুলি বিশেষত আমেরিকা শুষে নেয়, আর ইরাক একটি দরিদ্র জঙ্গি পীড়িত দেশে পরিণত হয়। সেই একই পরিণতি হয় গদ্দাফির লিবিয়ারও। আর এখন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসতে চলেছে, এই জুজু দেখিয়ে ইসরায়েল আর আমেরিকা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। সমস্ত পশ্চিমী মিডিয়াগুলি এটা এক বাক্যে স্বীকার করেছে যে ইরানের হাতে বর্তমানে পারমাণবিক অস্ত্র নেই, তবে অস্ত্র তৈরি করার সক্ষমতা তাদের রয়েছে। গত 25-30 বছর ধরে পশ্চিমী মিডিয়াগুলি এই একই কথাই বারবার বলেছে যে ইরান আর কিছুদিনের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে, আর এখনো তারা সেই একই কথাই বলছে। এদিকে ইসরায়েল কিন্তু সম্পূর্ণ অনৈতিকভাবে আন্তর্জাতিক নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার আশীর্বাদে পারমাণবিক সক্ষম দেশ হয়ে বসে আছে। ইউনাইটেড নেশনসের কোনো নিয়ম আজ পর্যন্ত তারা মানেনি, কিন্তু ইসরায়েলের ওপর আজ পর্যন্ত কোনো স্যাংশন, কোনো নিষেধাজ্ঞা চাপানো হয়নি। সোকল্ড আন্তর্জাতিক চাপ বা অন্যান্য দেশগুলির প্রেসার ইসরায়েলকে ছুঁতে পারে না। ট্রাম্প জোর গলায় দাবি করেন ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তিনি কার্যত যেন অসহায়। বাকি মার্কিন রাষ্ট্রপতিদের মতোই তিনিও যেন কলের পুতুলের মতো আমেরিকার যাবতীয় আর্থিক এবং সামরিক রিসোর্সকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছেন। এরকম অবস্থায় প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে আমেরিকা কি ইসরায়েলকে চালাচ্ছে, নাকি ইসরায়েল এবং ইসরায়েলি লবি আমেরিকার যাবতীয় সিদ্ধান্তকে পরিচালনা করছে। যাই হোক, এখন আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে, আমেরিকা সত্যি ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা সময়ই বলবে। তবে পরিশেষে একটাই কথা বলার, যে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিটি দেশ যে যার নিজের সুবিধাজনক অবস্থানে থেকে এই যুদ্ধকে দেখছে, কিন্তু এতে যারা মারা যাচ্ছে তারা সাধারণ মানুষ। গত প্রায় 1.5 বছর ধরে গাজাতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বিশ্ব নির্বাক। আফ্রিকাতে সুদান এবং কঙ্গোর মতো দেশগুলিতে বহুদিন ধরে গৃহযুদ্ধ চলছে, অথচ তার কোনো খবরই আমাদের কাছে এসে পৌঁছয় না। কাল হয়তো পশ্চিমী হস্তক্ষেপের কারণে ইরান বা অন্য কোনো দেশে এরকমই পরিস্থিতির সৃষ্টি হবে। আবারও হয়তো আমরা চুপ করে থাকবো বা নজর অন্যদিকে ঘুরিয়ে রাখবো। এভাবেই মানবতা এবং মনুষ্যত্বের অপমৃত্যু ঘটতে থাকবে। আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।